সেকেন্ড ফেজ অফ ইউর গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোন উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচনের সময় যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20, এগুলো দেখেছি। Where is safe to tell the house যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের উপর রাজ্যের এডিসি এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে, আমিও বলেছি এই কথা, এডিসি কে আর বাড়তে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। We expected বিজেপি এবং আইপিএফটি এই সরকার একটু সময় দিয়ে খেয়াল রাখবো। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনিও আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এগুলো আমরা বললে সরকার জানবে যে কি হচ্ছে তাই। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছিলেন, অনিমেষ বাবু আপনি যে এইভাবে ওয়েলে নেমে চিৎকার করবেন, এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলা গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমিও এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন। 2022-23-এ এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1-1,500 কোটি টাকার মধ্যে থাকবে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, in person, in private also we tell, please take care of the people living in TT ADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672,64,00,000 টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত কথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানবেন, টিএসসি ট্রাইবাল সাবপ্ল্যান বলে যে টাকা আছে, in every department 31% money has to be spent for the tribal people, that is called TSC. এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসির উন্নয়ন করব বলে, সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এখানে উল্লেখ আছে এই বাজেটের only 1 crore for water fountain in ADC. এডিসির এই যে বাজেট 672 কোটি টাকা, এইখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries। আর এডিসি স্যালারি দিতে পারছেন। এই মহতি হাউসের মধ্যে বলতে চায়, Honorable Finance Minister is here. I am sure Secretary Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন।
আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডকে আটকে দিতে পারেন, বাট ইউ কান্ট স্টপ দি স্যালারি ফর দি এমপ্লয়িজ। কেন তাদের স্যালারিটা আটকানো হবে? আর এটা তো আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। আই ক্যান রিমাইন্ড ইউ, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? You have told very clearly, we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, this is your সংকল্পপত্র। এইটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement this? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা? ত্রিপুরাদের মধ্যেও যারা জুনিয়র, তাদের কোনো উল্লেখ নেই। এসটির মধ্যে কারা সবচেয়ে বঞ্চিত? পিটিজি, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই এই বাজেটের মধ্যে। অনারেবল ডেপুটি স্পিকার স্যার, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে ডিডব্লিউএস সংক্রান্ত ব্যাপারে আপনারা বলেছেন যে আগের বাজেটগুলিতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু ডিডব্লিউএস আমি দেখেছি এটা বলে নাই। কি বলেছে? মাননীয় সদস্য, স্যার, আই থিঙ্ক প্লিজ অ্যালাউ মি ফর অ্যানাদার 5 মিনিটস। আর অনেক বলার আছে, আমি বলছি। এইখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশা আশাতেই থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। ওয়াই আই এম টেলিং, যারা ডিডব্লিউএস এর ইঞ্জিনিয়াররা কাজ করছে, আসবেন, কল দেন এন্ড আসবেন, ওয়াটার সোর্স নেই সেখানে ডিডব্লিউএস দপ্তর থেকে এই কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে 18 জাম্পুই হিলস, লংতরাই এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এই কথা বলে আজকেও তো মানুষ জলের জন্য এই আগরতলা শহরের মধ্যে আপনার চিনি সংলগ্ন এলাকায়, যেখানে 79 কিলা, এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এটা কি মনে হয় যে 2024 সালের মধ্যে এটা হবে? আই থিঙ্ক উই হ্যাভ টু বি সিরিয়াস। যেখানে জলের কোনো সোর্স নেই। আজকেও আমার কথা হচ্ছিল মাননীয় পর্ষদ বিষয়ক মন্ত্রীর সাথে কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি, লেট আস থিঙ্ক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে না? ওয়াই উই আর ওয়েস্টিং আওয়ার মানি? ক্রোড় টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন, আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনার লিখেছেন, এই এট এ গ্লান্সের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার, এগেন আই অ্যাপ্রিশিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আছে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা তো হচ্ছে না, দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট। আমি জানি না আপনারা এটা করেছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে 2032-33
সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যায়। নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে, মানুষের সাথে কিভাবে কাজ হবে, বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে। বিগত 5 বছরে রাজ্যে 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট, রেকর্ড ইট। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, হাউ মেনি অফ দেম গট জব? মোস্ট অফ দেম দে ডিড নট গেট জব। এই ত্রিপুরার যে ঘোরাফেরা করছে, কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটাতে এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে, কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি অফ দি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুটস এন্ড ব্রিজেস এর ক্ষেত্রে আই ওয়াজ শকড টু সি দিস ফিগার। 2022-23 আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছেন। হু হ্যাজ ডান ইট? স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডান ইট। জাতীয় সড়ক এটা কি স্টেট গভর্নমেন্টের কাজ? যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে, হুজ ডুইং দিস? মোস্ট অফ দি ওয়ার্ক, দি ফান্ড ইজ কামিং ফ্রম দি সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং এটাকে দেখাশোনার জন্য একটা সংস্থা অলরেডি আছে, NHIDC। এটার মধ্যেও তো আই টেল ইউ, মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরা সরকারের PWD দপ্তর আছে। PWD দপ্তরের মধ্যে NH বলে একটা উইং আছে। এই উইংকে যখন জিজ্ঞেস করি যে হাইওয়ে গুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না? তারা বলে, স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট দিল্লি থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর GMরা সব দেখছে, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার, আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন ইজ, আমি খবর নিয়েছি মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার PWD দপ্তর ওই কাজগুলো মনিটরিং করা। ইউ ডোন্ট ডু দ্যাট ওয়ার্ক। মনিটরিং করে, কারণ তখন আমরা জনপ্রতিনিধিরাও ওদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারদের জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? খোয়াই কমলপুর রোডের কথা আমি বলছি, হাউসে দাঁড়িয়ে হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিক্স ব্যবহার করা যায় না, বাট দে আর ইউজিং ব্রিক্স। ট্রেন তৈরি করার পর স্লেব দেবে, স্লেব দিচ্ছে না, কিলোমিটার কি কিলোমিটার তৈরি হচ্ছে। কাকে জিজ্ঞেস করবো? whom to ask this question? কেন আমরা আমাদের PWD, NH এদেরকে দায়িত্ব দিয়ে, তাতে আমি দেখেছি 3% এজেন্সি ফি আমরা পাবো, 3% ফর মনিটরিং ফিটাও পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয়, সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে আসবে। Why are we not giving them that opportunity? এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। Since you don't have so much of work, এই কাজের মধ্যেও তাদের একটা সুযোগ করে দিলে আমরা প্রশ্ন করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে পড়ুন, নতুবা ওয়াচ এন্ড ওয়ার্ডকে দিয়ে আপনাকে থামাতে হবে। তবে I tell sir, tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়,
মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসিদের জন্য যদি আইএস আইপিএস এদের ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কেন এসসিদের হবে না? কেন এসসিদের ক্ষেত্রে হবে না? কোয়েশ্চেন কামস, আই ডোন্ট নো। এই যখন মাননীয় মন্ত্রী মহোদয়গণ বক্তব্য রাখবেন, এইগুলো নিশ্চয়ই উত্তর দেবেন। কারণ এইখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে আইএস এর জন্য কতজনকে 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করবে, কিন্তু এসসি এবং এসটিদের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। নাও কাম টু দি পয়েন্ট অফ পাওয়ার ডিপার্টমেন্ট। পাওয়ার ডিপার্টমেন্টের যিনি মাননীয় মন্ত্রী মহোদয়, ইজ দি মোস্ট এক্সপেরিয়েন্সড মেম্বার ইন দিস হাউস। প্রশ্ন যাচ্ছে এখন যে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ইজ এ বিগ প্রবলেম। আমার নিজস্ব বাড়ি, গ্রামের বাড়িতে, মাই ফাদার গেভ মি এ কল ওয়ান ডে, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী দলনেতা, তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ারের কথা বলছো? বলছে গ্রামের মধ্যে 7 দিন ধরে এখানে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছেন। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে ওই একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা বলবে। আসলে তো পিপল আর নট হ্যাবিচুয়েটেড উইথ কল সেন্টার। আগরতলা শহরে একটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কল করতে হবে, দিল্লিতে বসে আছে কেউ কল সেন্টারে, ওইখান থেকে নির্দেশ এলে এখানে কাজ হবে। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন বাড়ছে। মানুষের একটা ধারণা আছে যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসছে না। Now people are having question, আমার দ্বিগুণ ত্রিগুণ করে কেন বিল আসছে? প্রশ্ন খুঁজতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণটা পিপল আর টেলিং, এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে এই বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিং এর ব্যাপার নিয়ে ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরমকালে তার এবং তারকে ধরে রাখার একটা জায়গায় উনি জানেন, উনি বলবেন, যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা যাচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, প্রত্যেক সময়টা গরম হবে, জ্বলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? We have to be serious. We have to do all this. বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাঠভূষণ আনবো, আমি খুঁজে দেখলাম, কারণ কাঠভূষণ আনার ক্ষেত্রে একটা রুলস সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে ইউ ক্যানট আস্ক কাঠভূষণ। তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন, এই বাজেটে নাম দিতে আলোচনা করার জন্য স্যার, শুড আই কন্টিনিউ? এই 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 যে জিনিসটা আমি আসলে ভুলেই গেছি, উনি আমাকে কোম্পানি, তো দিস ইজ দি কোম্পানি। তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে এখানে, বোঝা গেল 143 নম্বরে লিখেছেন রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। সো অনলি কোম্পানি আফটার কোম্পানি, আর কিন্তু আমাদের যে দুর্ভোগ লোডশেডিং, এটা আর দূর হবে না। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন
I am sure you would love to reply all these points. এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারী বন্ধু কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হয়েছে নাকি হোয়াট ইজ এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম। যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়িজ দে ফেল যে দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে পর কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলেটা কি? এটা বলছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে এবং ওইখান দিয়ে ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। দি ওল্ড পেনশন স্কিম ওয়াজ আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার উইল গিভ ইউ দি পেনশন। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আপনারা 7 পে কমিশন দেবেন বলে 7 পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7 পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7 পে কমিশনের কোনো তুলনা হয় না। এটা শুধু কি করেছে, অনিমেষ দেববর্মার মাথার মধ্যে চেহারার মধ্যে শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে, এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে ডিএর ব্যাপার, সেন্ট্রাল দিয়ে 38% আর ত্রিপুরার যে only 20%, তারপরও আমরা বলছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এনপিএস এর সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজারো কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে তাদের জন্য কেন পুনরায় ওল্ড পেনশন স্কিমটা ফিরে আসবেন এই ছোট্ট রাজ্যে? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত এরা করেছে কিনা, আমি অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে আমি নিজে খোঁজখবর দিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওল্ড পেনশন স্কিমে চলে গেছে। এইখানেও আমাদের বক্তব্য থাকবে এটা করা যায় কিনা, রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার্স মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিজ এর অধীনে বেঞ্চমার্ক যুক্ত দিবে 54,000 টাকা করে পুরস্কার দেওয়া হবে। দিস আর অল ফাইন, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। I conclude in just next 2 minutes. আমি আপনাকে ধন্যবাদ দেব, ইউ গিভ মি ধন্যবাদের জন্য 1 মিনিট দেব। তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে? তাদের জন্য আমরা কেন ভাবব? যারা বাংলা সাহিত্যকে নিয়ে লিখছে, আমি জানি, আমি নাম বলতেও পারি, সুবীর সেন ঘোষ রাজনীতি করতেই পারে, হি রাইট সো ওয়েল, কিন্তু তার আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইক দিস ককবরক নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্য নিয়ে কবিতা যারা লিখছে, there are n number of people in Tripura, talented people, যারা আমাদের সমাজকে দিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সম্মান দিতে পারি না? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক এখানে প্রকল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সরকারের কাছে অনুরোধ করছি। এবং